ফরিদুল হক, স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তর জার্নালে। আজকে প্রথম আলো খবর করেছে যে আদেশে আপনারা স্পষ্টতা দেখছেন, সরকারের কাছে ব্যাখ্যা দাবি করেছেন। কয়েকটি জায়গায় আপনারা অস্পষ্টতা পেয়েছেন, যেমন আপনারা বলছেন নোট অফ ডিসেন্টের এই বিষয়টা কে আপনারা উল্লেখ করেছেন। এছাড়া আরও কিছু বিষয়, মানে আপনাদের কাছে কেন মনে হচ্ছে যে আদেশের মধ্যে স্পষ্টতা আছে? এবং আমাদের এই আলোচনায়ও এটা এসেছে যে 4টি প্রশ্নের একটি উত্তর হ্যাঁ বা না, এটাও এক ধরনের ভোটারদের মধ্যে সংশয়, জটিলতা বা সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে একটা পরিস্থিতি তৈরি করতে পারে। জি, ধন্যবাদ আপনাকে। সম্মানিত সহ আলোচক বৃন্দ এবং দর্শক যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা। অস্পষ্টতার বিষয় যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা বলেছিলাম যে আসলে নোট অফ ডিসেন্টের কোনো কার্যকারিতা থাকবে না এরকম। তো এখন পরবর্তীতে বিএনপি সহ আরো অনেকেই তারা তাদের দাবি যে না, নোট অফ ডিসেন্ট থাকতে হবে। এইটার একটা টানা হেঁচড়ার মধ্যে যেটা আমরা বুঝতে পারলাম যে সরকার হয়তো বা দুই পক্ষকেই খুশি রাখার একটা মাঝামাঝি পথে নিয়েছে। তো সেখানে আপার হাউসের পিয়ারের ব্যাপারটা যেভাবে স্পষ্ট আকারে এসেছে, আপনি দেখবেন যে সাংবিধানিক প্রতিষ্ঠান সহ অন্যান্য যে মানে কি বলে যে নির্বাচন কমিশন এবং সহ যে সাংবিধানিক প্রতিষ্ঠানের যে ক্লজটা, ওই পয়েন্টটাতে আসলে বলা হয়েছে যে জুলাই সনদ অনুযায়ী হবে। তো এইখানে কিছুটা অস্পষ্টতা রেখে রয়ে গেছে যে এটাকে আসলে নোট অফ ডিসেন্ট সহ না ছাড়া এই বিষয়টা আসলে ওখানে হতো, এখানে একটা অস্পষ্টতা রয়ে গেছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা আদেশ জারি করার কথা আমরা বলেছিলাম হচ্ছে প্রধান উপদেষ্টা আদেশ জারি করবেন, কারণ উনি এই আদেশটা আসলে গণ অভ্যুত্থান থেকে উদ্ভূত যে জনগণের অভিপ্রায় কিংবা জনগণের যে লেজিটিমেসি সেটা গণ অভ্যুত্থানের সরকারের কাছে আছে, সেটার ভিত্তিতে এটা হতে হবে। কিন্তু এটা রাষ্ট্রপতি দ্বারা হয়েছে। প্রথমত হচ্ছে যে রাষ্ট্রপতি দ্বারা হওয়াতে এখানে একটা বড় অস্পষ্টতা তৈরি হয়েছে যে রাষ্ট্রপতি এই ধরনের আদেশ জারি করতে পারেন কিনা, সেটা হচ্ছে 1 নম্বর অস্পষ্টতা। 2 নম্বর অস্পষ্টতা হচ্ছে রাষ্ট্রপতি সাধারণত জারি করেন হচ্ছে অধ্যাদেশ, কিন্তু অধ্যাদেশ জারি করার ক্ষেত্রে রাষ্ট্রপতির সংবিধান প্রদত্ত, যেহেতু রাষ্ট্রপতিকে কারেন্ট সংবিধানের মধ্যে ধরেই আসলে ওনাকে এই কাজটা করতে হয়। তো উনি আসলে সংবিধান অনুযায়ী, সংবিধানের আর্টিকেল 93 এটা অনুযায়ী উনি সংবিধান পরিবর্তন করার জন্য কোনো অধ্যাদেশ জারি করতে পারেন না। কেন? কারণ হচ্ছে যে অধ্যাদেশ হচ্ছে একটা প্রাইমারি ল। প্রাইমারি ল দিয়ে আপনার ধরেন সুপ্রিম ল, সংবিধানকে পরিবর্তন করা যায় না। সংবিধানের পরে হচ্ছে সংসদের আইন, তারপরে হচ্ছে অধ্যাদেশ। মানে এইটার অবস্থান হচ্ছে সংবিধানের এক ধাপ নিচে। সেখানে একটা বড় অস্পষ্টতা তৈরি হয়ে গেছে যে এইটা পরবর্তীতে এটার আইনি জটিলতা কিংবা রাজনৈতিক জটিলতা কিভাবে আসবে, এইটার একটা বড় সংকট তৈরি হয়ে গেছে। এবং এই এই যে আদেশ কি বলে যে হা ভোটে যদি এটা পাশ হয়, জুলাই সনদ যদি পাশ হওয়ার পরে এইটাকে যখন সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে, তখন এইটাকে আসলে কি মর্যাদা দেওয়া হবে কিংবা এটাকে আপনি কি বলবেন? এটাকে একটা সংবিধান সংশোধনী, গণভোটের মাধ্যমে কনস্টিটিউয়েন্ট পাওয়ার যখন একটা, এখানে বলা হয়েছে যে সংবিধান সংস্কার পরিষদের ক্ষমতা পাবে হচ্ছে পরবর্তী পার্লামেন্ট। তাহলে গণভোটের মাধ্যমে যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার আপনি পরবর্তী সংবিধান সংস্কার পরিষদের কাছে দিচ্ছেন, সেই পরিষদ কি সংশোধনী করবে? সংশোধনী করার জন্য তো পার্লামেন্ট এনাফ ছিল বর্তমান সংবিধানে যে ইয়ের মধ্যে আছে, সেটা কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা হয়নি। এই বিষয়গুলো নিয়ে আসলে কি বলে যে অস্পষ্টতা রয়ে গেছে। আর এমনিতে গণভোটের যে 4টা প্রশ্নের কথা বলছি, এইটা খুব একটা আমাদের কাছে অত কি বলে যে অস্পষ্ট কিংবা জরুরি মনে হয়নি। কেন? কারণ হচ্ছে যে আপনাদের মনে মনে থাকা দরকার 1977 সালে যখন ধরেন গণভোট হয়, প্রথম গণভোট বাংলাদেশে যখন হয়, তখন কিন্তু 19 দফার উপরে গণভোট হয়েছিল। 19টা দফা ছিল এখানে। তো ধরেন এইখানে 19টা দফার উপরে কিন্তু একটা প্রশ্নেই কিন্তু গণভোট হয়েছিল যে আপনি কি 19 দফা সমর্থন করেন না করেন না। তো এইখানে একটা প্রশ্ন এটা হতে পারে, ভেতরে যতগুলো দফাই থাকুক, এটা আচ্ছা, আসলে জুলাই সনদের উপরে আপনি একমত কি দ্বিমত, এইটার ভিত্তিতে আপনি আসলে হ্যাঁ অথবা না বলবেন। কিন্তু ভেতরে 4টা দফা আছে, এর আগে 19টা দফা নিয়েও এটা হয়েছে। সো এইটা আসলে বড় বড় সংকট না। বড় সংকটের জায়গাটা হচ্ছে যে এই আদেশটা যেভাবে এসছে সেইটা, এরপর হচ্ছে যে এই যে সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহের ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট কার্যকর থাকবে কিনা এটা উল্লেখ করা হয়নি, এবং পরবর্তীতে এটা কি হবে, পরবর্তীতে এটার স্ট্যাটাসটা আপনি কি দিবেন। যে আপনি একটা গণভোটের মাধ্যমে কনস্টিটিউয়েন্ট পাওয়ার পরবর্তীতেও নির্বাচিত সংবিধান সংস্কার পরিষদের কাছে দিচ্ছেন, তাহলে ওনারা সংবিধানে যখন এটা অন্তর্ভুক্ত করবে, এটাকে কি আপনি সংশোধনী নাম বলবেন, নাকি এটাকে আপনি সংস্কার বলবেন, নাকি অন্য কিছু বলবেন?
এই জায়গাটা আসলে পরিষ্কার না। আমরা বলেছিলাম যে এটা আসলে 2026-এর সংবিধান হিসেবে আপনি এটাকে ধরেন রেফারেন্স পয়েন্ট আকারে আনবেন, কারণ আপনি জনগণের রায় নিয়ে কিন্তু এটার পুরো মৌলিক কাঠামো সহ অনেকগুলো জায়গাতে পরিবর্তন করছেন। 48টা অনুচ্ছেদে আমরা পরিবর্তন আনতেছি, যেখানে সংবিধানের অনুচ্ছেদই হচ্ছে 152টা, এবং এই 48-এর মধ্যে কিন্তু মেজর মানে সংবিধানের মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদ আছে 20টার মতো। অতএব এইটা আসলে একটা নিউ জার্নি, নিউ স্টার্ট শুরু হচ্ছে আমাদের এখানে। তো এই জায়গাগুলোতে আসলে অস্পষ্টতা রয়ে গেছে এখন জি, আমরা মনে করি। সোহরাব হাসান। আহ, না, ফজলুল যেটা বললেন এর মধ্যে আরও অস্পষ্টতা আছে। সেটা হচ্ছে যে অস্পষ্টতা অথবা এর ব্যাখ্যাটা পরবর্তীকালে, যেমন জাতীয় সংসদে যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে, এখানে আছে যে তার ভিত্তিতে তারা সিদ্ধান্ত নিতে পারবে, মানে এর পক্ষে রায়ের ভিত্তিতে। সেক্ষেত্রে যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে তারা তো তাদের তখন মতো করে তাদের ব্যাখ্যা করবে। জনগণের কাছে যে অঙ্গীকার সেই হিসেবে আইন করতে পারবে। সেক্ষেত্রে জুলাই সনদের কার্যকারিতা কতটা থাকবে? আচ্ছা, এটা এটা আমি যেটা বুঝি, আমি যেটা বুঝেছি এখানে, যেটা যেভাবে বলা আছে যে জুলাই সনদে তারা যে অঙ্গীকারটা করে এসছে, নোট অফ ডিসেন্ট দিচ্ছে কিংবা দেয়নি, সে ধরেন কথার কথা প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান একই ব্যক্তি হতে পারবে কিনা, এটার ক্ষেত্রে আমরা বলেছি যে পারবে না। কারণ আমরা যদি সংখ্যাগরিষ্ঠতা পাই, এনসিপি যদি সংখ্যাগরিষ্ঠতা পায়, আমরা ওইটাই করব যে প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান এক ব্যক্তি হবে। আর বিএনপি এটা বলেছে যে না, এটাতে তাদের নোট অফ ডিসেন্ট আছে। সেক্ষেত্রে বিএনপি তখন প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধানকে একই ব্যক্তি হিসেবে রাখবে। এইটাই আসলে আমি যেটা বুঝেছি যে ওই না, ব্যাপারটা আমিও আপনার মতোই বুঝেছি। তাহলে উচ্চকক্ষের নির্বাচনের ক্ষেত্রেও কি একই পদ্ধতি হবে? বিএনপি না, জয়ী হলে উচ্চকক্ষে আনুপাতিক হারে সেটা বাদ দিতে পারবে? না, না, উচ্চকক্ষে তো আলাদা করে বলে দেওয়া হয়েছে, উচ্চকক্ষ আলাদা করে আলাদা দফা হিসেবে বলে দেওয়া হয়েছে। ওটা বলে কিন্তু দেওয়া হয়েছে, সরকার- কিন্তু যেহেতু ওটা আরেক কিন্তু জায়গায় বলা হয়েছে, আহ, যিনি রায় পাবেন তার নির্বাচনে যার পক্ষে রায় পাবেন, তখন তো আইনি জটিলতা তৈরি হবে। না, ওইটা কিন্তু সব ভাই 30টার ক্ষেত্রে ওটা বলা হয়েছে, মানে এখানে তো আচ্ছা, মোট মোট হচ্ছে আপনার 48টা অনুচ্ছেদ, তো জি, 48টা অনুচ্ছেদের ভেতরে দুইটা হচ্ছে গিয়া মানে 48টা প্রস্তাব ছিল আমাদের, এর ভেতরে দুইটা প্রস্তাব হচ্ছে আপার হাউস এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, এবং হচ্ছে 30টা হচ্ছে কি আপনার সবাই যেটাতে একমত হয়েছে সেটা একভাবে হবে। আর 16টা বাদ বাকি যে 16টা অনুচ্ছেদ যেখানে নোট অফ ডিসেন্ট আছে, সেইগুলো হচ্ছে যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে তাদের যেভাবে ইয়ে দেওয়া আছে জুলাই সনদে, তারা যেভাবে চেয়েছে সেই অনুযায়ী হবে। আমি এটা বুঝেছি। আচ্ছা, তাহলে একটু শহীদুল ইসলাম বাবুল, ওনারা কিভাবে বুঝেছেন একটু যদি শুনি। না, আমরা এভাবেই বুঝেছি, কিন্তু বিষয়টা হলো এটা, কিন্তু চূড়ান্ত যে প্রস্তাব সেখানে তো নোট অন এই গণভোটে আপনি যেখানে যাচ্ছেন সেখানে তো নোট অফ ডিসেন্টের বিষয়গুলো আপনি রাখলেনই না। হ্যাঁ, এটা আপনি তো চাপিয়ে দিলেন, চেরোতার মতো চাপিয়ে দিলেন। আপনি নোট অফ ডিসেন্ট রাখবেন এই কারণে, এনসিপিরও নোট অফ ডিসেন্ট আছে, তারও আপত্তি আছে। তারা যদি বলে যে দেখেন বিএনপি এই বিষয়গুলো মানে না, বা এখানে আপত্তি করেছে, বা এখানে এই ব্যাখ্যা দিয়েছে, তারপরে তারা ভোটে যাক, নির্বাচনে যাওয়ার পরে তাদের বক্তব্যটা যদি মানুষ গ্রহণ করে, তাহলে তারা সেটা বিএনপির কথা শুনুক না, না শুনবে, তারা সেটা তাদের মতো করবে। বা বিএনপি যখন ক্ষমতায় যায়, এই যে ফরিদ ভাই যেটা বললেন যে 48টা প্রস্তাবের মধ্যে 30টা প্রস্তাবে কোনো নোট অফ ডিসেন্ট নাই, এটা নট এ ম্যাটার অফ জোক আমাদের দেশের রাজনীতির ইতিহাসে। কেয়ারটেকারের গঠন প্রক্রিয়া বলেন, জুডিশিয়ারের গঠন প্রক্রিয়া বলেন, আরো অনেকগুলো বিষয়তে যেখানে কোনো নোট অফ ডিসেন্ট নাই, অনেকগুলো ইস্যুতে প্রধানমন্ত্রীর ক্ষমতা, মেয়াদ, এই বিষয়গুলোতে কোনো নোট অফ ডিসেন্ট, 70 অনুচ্ছেদ, এই বিষয়গুলোতে কোনো নোট অফ ডিসেন্ট নাই, যেখানে মৌলিক অনেক বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আপনি যে নোট অফ ডিসেন্ট গুলো উধাও করে দিলেন, তার মানে কি? তার মানে যে আপনি এটা আপনি চাপিয়ে দিলেন, বা ওই চেরোতা গিলানোর মতো গিলাইলেন। এই গিলানোর ফল কি ভালো হবে? বা এখানে যে অস্পষ্টতা, অবশ্যই অস্পষ্টতা আছে, নানান ধরনের। আমরা সেই জন্যই বলেছিলাম যে আসলে এই যে এতগুলো আয়োজন, বজ্র আটনি ফসকা গেরোর মতো একটা ব্যাপার হয়ে না যায়, শেষে এত বিশেষজ্ঞ, এত আলোচনা, এত খরচ। আমরা যেটা বলেছিলাম যে দেখেন, অনেকে 90 সালের উদাহরণের কথা বলে, এই যে এতগুলো রাজনৈতিক দল সমস্ত জাতিকে সাক্ষী রেখে একটা চার্টার তৈরি করলো, এই চার্টারের মূল্য আমি মনে করি গণভোটের চাইতে কোনো অংশে কম না। সেই জন্য এই জিনিসগুলো, টোটাল বিষয়গুলোকে ক্লামজি করে, আগে না পরে ডিম আগে না মুরগি আগে, এই যে টোটাল বিষয়গুলোকে সামনে এনে
আমাদের, এবং আমরা কেয়ারটেকারের প্রসেসটা যদি সুন্দরভাবে করছি এবং করব, সমস্ত আমরা ঐক্যবদ্ধ হয়েছি, তাহলে বাংলাদেশের সংস্কারের আমি মনে করি 80% এই কেয়ারটেকারের মধ্য দিয়ে হয়ে যায়। বাকি যে 20% রয়েছে বা 25% যদি মনে করেন, সেই বিষয়গুলো আমরা রাজনৈতিক দলের যে চার্টার, এই চার্টারের চাইতে অন্য কোনো কিছু মূল্য আছে আমরা সেটা মনে করি না। এই বিষয়গুলো শেষ করলে আমরা দ্রুত নির্বাচনের পথে যদি যেতে পারতাম, নানান ধরনের নানান প্রশ্ন, এবং আমাদের যে বক্তব্য 4টে প্রশ্ন ভিন্ন মত থাকতেই পারে, 4টে প্রশ্নের 4 মত থাকতেই পারে, তাহলে আপনি যদি বলে দিতেন যে রাজনৈতিক দলগুলো তাদের নোট অফ ডিসেন্ট সহ যে আলোচনায় সম্মত হয়েছে, একমত হয়েছে, সেই বিষয়গুলো আপনি হা বা না বলেন। না, খুব সেটা সহজ যেহেতু বিষয় ছিল। করেনি, মানে সোহরাব হাসানের যে প্রশ্ন ছিল যে আপার হাউস গঠন প্রক্রিয়া কি হবে, মানে বিএনপির তো ওখানে নোট অফ ডিসেন্ট ছিল, যদি হ্যাঁ জিতে আসে তাহলে এখানে বিএনপি কি এটাই মেনে নিবে এখন যেটা আছে, যে আমি গণভোটে জানি যেটা না যাচ্ছে? বিএনপি, আমার পার্টি এটা মেনে নিবে কি নিবে না, সেটা বিএনপি নীতি নির্ধারণী পরিষদ, আমি জানি কারণ না। এটা নিয়ে কিন্তু খুব বেশি প্রতিক্রিয়া বিএনপি দেয়নি। বিএনপি ধন্যবাদ দিয়েছে একটা, এটা মানে ওরকম আমি এখনই বলতে চূড়ান্ত পারবো না। ব্যাখ্যা। এই বিষয়ে পার্টির কি ডিসিশন আমি জানি না, আমি বলতে পারবো না। তবে বিএনপির তো নোট অফ ডিসেন্ট ছিল। জি। তবে এটা হতে পারে, গণতন্ত্রের তো সৌন্দর্য আছে। জামাত ইসলাম যেমন পিয়ার নিম্ন কক্ষে চেয়েছিল, তারা মনে হয় এখন মেনে নিয়েছে। তারপরে তারা গণভোট না, নির্বাচনের আগে চেয়েছিল, এখনো মেনেছে তারা কিনা, মনে মানে হয়, আন্দোলনে তো তারা আছে। আপনারা কি আমি জানি না, এই যে মেনেছেন? কুয়াশা তৈরি করে রাখছে। অধ্যক্ষ না, তারা অসন্তুষ্ট না। কালকে তাদের একটা ব্রিফিং আমি দেখেছি হ্যাঁ, যে তারা বিষয়টা এরকম যে তারা বিষয়টা মোটামুটি মেনে নিয়েছেন। জি। হ্যাঁ, তো যদি মেনে নেন বা বিএনপি যদি মেনে তাহলে তো নেয়, কোনো সমস্যাই থাকে তাহলে না। সমস্যাই থাকে না। আপনারাও না, মেনে যদি নিচ্ছেন, মেনে নেয়, ইসলামী কেউ আন্দোলন বা প্রত্যেকেই জামাত ইসলামে যদি মেনে আমি নেয় জানি না, তাদের জোট, আমি তাহলে জানি তো না, সমস্যা থাকে না। আমি জানি না বা এনসিপি বিএনপি মেনে নিবে মানে কিনা তাহলে বা একটু জামাত মেনে নিবে কিনা। একটু তবে যদি মেনে জামায়াত নেয় বা তারা বা যারা আন্দোলন রাজনৈতিক করছেন দল, 8 দল, আমি মনে করব এটাই গণতন্ত্রের সৌন্দর্য বা ছাড় দেওয়া, কম্প্রোমাইজ করা। হ্যাঁ, এর মধ্য অধ্যক্ষ দিয়েই তো আমাদের আসলে অধ্যক্ষ আগাইতে শেখ হবে। ফজলে বাড়ি মাসুদ, মানে আপনাদের ওই আন্দোলন কি এখনো চলমান আছে? আপনারা যে দাবিগুলো করছিলেন যে 5 দফা বোধহয়। আমাদের আন্দোলনের ব্যাপারে কি হবে, আগামীকালকে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ বসবেন, বসে তখন পরবর্তী কর্মসূচি কি করণীয় এটা নির্ধারণ করবে। আগামীকালকে মিটিং আছে এই বিষয়ে। তো আরেকটা প্রসঙ্গ বলি যে আসলে এই যে বিশ্বাস অবিশ্বাস এত না, আলোচনার আপনারা যে পরেও, আর একটু দুঃখিত, একটু থামাই, মানে আপনারা জি যে জি জি বল। যমুনার সামনে বসতে চেয়েছিলেন, সে কর্মসূচি কি আছে? না, আমাদের কিন্তু এটা চূড়ান্ত কর্মসূচি ছিল না। আমাদের কথা ছিল যে আমরা যমুনা সামনে অবস্থান করতে পারি, আচ্ছা, এটা কিন্তু চূড়ান্ত কর্মসূচি ছিল না। আগামীকালকে আমাদের এটা শীর্ষ নেতৃবৃন্দ বসে পরবর্তী কর্মসূচি কি হবে সেটা নির্ধারণ করবে। তো জি। আমি সংক্ষেপে যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো যে এত আলোচনা পর্যালোচনার পরেও বিশ্বাস অবিশ্বাসটা কেন? ওই যে চুন খেয়ে একবার মুখ পোড়া গেছে, যে হ্যাঁ, এই জন্য আমরা একবার না বারবার পুড়েছে দেশের মানুষের, চুন খেয়ে বহুবার পোড়া গিয়েছে, এই জন্য দই দেখলে এখন ভয় পাচ্ছে। সেজন্য আমরা চাইছি, সকলে মিলে চাইছি সংস্কারটা যেন সুনিশ্চিত করা যায়। কিন্তু দেখা যায় অনেক রাজনৈতিক দল নির্বাচনের আগে অনেক মিষ্টি মিষ্টি কথা বলেন, এটা করব সেটা করব, এরপর নির্বাচনের পরে ক্ষমতায় যদি যেতে পারে আর কিছুই মনে থাকে না। এমনকি তত্ত্বাবধায়ক সরকারের বিষয়েও বিএনপি একসময় কি করেছিল এগুলো কিন্তু আমরা সবাই না, জানি। এই যে কারণে এই কিন্তু আলোচনা, মানুষ এরকম আলোচনায় গেলে মানুষ আসলে আরো সময় দিতে হবে আমার, মানে যে কারণে আপনি কোনো প্রসঙ্গ আনলে সেই প্রসঙ্গে নিশ্চয়ই তখন অন্যের মতামতটাও আসলে জি জি নেওয়াটা দরকার। আমরা এখানেই এই আলোচনাটা একটু থামাতে চাই। অনেক ধন্যবাদ অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বাড়ি মাসুদ, শহীদুল ইসলাম বাবুল এবং ফরিদুল হক, আপনাদের তিনজনকেই যুক্ত হবার জন্য আজকে ৭১ জার্নালে।